মলাট বাংলা ও বিশ্ব সাহিত্যকে নতুনভাবে নতুন করে খুঁজে পাওয়ার ঠিকানা। আচ্ছা, অলৌকিক মানে কি শুধুই ভূত প্রেত তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক এইসব? না, শুধু তাই নয়। কারণ কখনো কখনো মনের গভীরে থাকা কোনো বিকৃত চিন্তাভাবনা থেকেও সৃষ্টি হয় অলৌকিকতার। যেমন হয়েছিল আজকের গল্পের কথকে। আর কি হয়েছিল সেটা জানতে আমাদের পুরো গল্পটা শুনুন। সায়ন মান্নার কলমে আজকের গল্প ওরা। পাহাড় আর জঙ্গলের এক প্রান্তে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এই বাড়িটা। আজ মাত্র 4 দিন হলো আমি ঘাটশিলাতে ঘুরতে এসেছি, কিন্তু প্রতিদিন আমাকে 3 থেকে 4 বার এই বাড়িটার কাছে আসতে হয়। কেন আসতে হয় সে কারণ অবশ্য আমি নিজেও জানি না, কিন্তু কথা হলো গিয়ে আমি আসি, রোজই আসি, বারবার এখানে ছুটে আসি। যেখানে এই এলাকার স্থানীয় বাসিন্দারা ভয়েতে এই বাড়িটার চারপাশে পা দিতে চায় না, সেখানে বারবার কিসের টানে আমাকে আসতে হয়। এমন নয় যে বাড়িটার চারপাশে অনেক কিছু দেখার আছে বা জায়গাটা বেশ মনোরম, বরং সম্পূর্ণ উল্টো। চারপাশটা জঙ্গল আর কিসের যেন একটা দুর্গন্ধে ভরা, আর তারই মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে কঙ্কাল সার এই জীর্ণ বাড়িটা। আজ মনের মধ্যে একটা প্রবল উত্তেজনা বোধ করছি, কারণ আজ মনে মনে স্থির করেছি যাই হয়ে যাক না কেন এই বাড়ির ভিতর আজকে একবার ঢুকবই, তাতে যা হবার হবে। এখানকার স্থানীয় লোকেদের মুখে শোনা যে এই বাড়িতে নাকি একটা অদ্ভুত বয়স্ক লোক বাস করে। তার বয়সের নাকি কোনো গাছ পাথর নেই, কারোর সাথে তিনি কথা বলেন না, আর কোনো লোকও নাকি এর সাথে কথা বলে না। সবাই তাকে এড়িয়ে চলে। কিসের যেন একটা ভয় লুকিয়ে আছে এখানকার লোকেদের মধ্যে। যদিও হোটেলের ম্যানেজার আমাকে বারবার বলেছে, আরে কি দরকার স্যার, কটা দিনের জন্য তো ঘুরতে এসেছেন, বিদেশ বিবুই বলে কথা, একটা বিপদ আপদ হলে কি খুব ভালো হবে আপনার? কিন্তু আমি তা শোনার পাত্র নই। এই বাড়িটার ভিতর যে আমাকে যেতেই হবে, এর ভিতর কি আছে আমাকে জানতেই হবে। কোন শক্তি আমাকে বারবার এই বাড়িটার প্রতি আকৃষ্ট করে তুলছে, আমাকে যে সেটা জানতেই হবে। পায়ে পায়ে এগিয়ে চললাম বাড়িটার দিকে। সামনের প্রকাণ্ড জংধরা লোহার গেটটা পেরিয়ে আমি এগিয়ে চললাম সোজা সদর দরজার দিকে। কখন তোমার অফিস ছুটি হয়ে গেছে আর এখন আসার সময় হলো? বেশ রাগের সুরেই কথাটা বললাম রমাকে। রমা আমার প্রেমিকা। সে একটা শপিং মলের রিটেলার্সের কাজ করে। বাবা নেই, এক মা আর পঙ্গু ভাই রন্টি। 1 ঘন্টা না, মাত্র 40 মিনিট। বাম হাতের জরাজীর্ণ ঘড়িটা দেখিয়ে রমা বলল, কি করব, মায়ের জন্য ওষুধ কিনতে একটু লেট হয়ে গেল। পরশুদিন থাইরয়েডের ওষুধটা শেষ হয়ে গেছে, একবারও বলেনি, আর ডাক্তার এই ওষুধটা বন্ধ করতে বারণ করেছে। কিছুটা জোর করে হেসে বলল রমা, এই চলো না দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি। সালমান খানের নতুন একটা সিনেমা বেরিয়েছে, রিভিউ খুব ভালো। না, আজ না, আজ একটু তাড়াতাড়ি আছে। ভাইটা অনেকদিন ধরেই বলছে একটু মাংস খাবে, হাতে টাকা ছিল না বলে করে উঠতে পারিনি। কাল মাইনে পেয়েছি, আজ ভাইয়ের জন্য একটু মাংস কিনে নিয়ে গিয়ে রান্না করে দেব। অগত্যা ম্যাডাম, তুমি যা বলবে। এই তাহলে একটা ট্যাক্সি ডাকি, তোমাকে না হয় বাড়ি পর্যন্ত ছেড়ে দিই, তুমি বাড়ির সামনে থেকে কেনাকাটা করে নিও। এক মুখ হেসে রমা বলল, বেশ, তাহলে চলো। এই পর্যন্ত শুনে সুন্দরবাবু বললেন, এসব তো ঠিক আছে মশাই, স্টাইলটা ওটা পুরানো। এসব দিন দুগুনি কাহিনী আর এই ভ্যাট ভ্যাটের প্রেমের গল্প না, এই এখনকার মানুষ ঠিকমতো চায় না। থ্রিলিং কিছু লিখুন মশাই, থ্রিলিং কিছু লিখুন। জানেন তো এই মিলনের থেকে বিচ্ছেদ এখন মানুষ বেশি পছন্দ করে। দেখুন না, এই দেবদাসের সাথে যদি পার্বতী বিয়েটা হয়ে যেত, তাহলে কি উপন্যাসটা এইভাবে হিট হতো? আমার গল্পের প্লট যে ওনার পছন্দ হয়নি
তা আমি স্পষ্ট বুঝতে পারলাম। আসলে সুন্দরবাবু আমার থেকে বয়সে বড় হলেও আমার বন্ধুর মতো। মানে আমাকে লেখক করে তোলার পিছনে এই ভদ্রলোকের কৃতজ্ঞতা ভোলার নয়। কিন্তু আমি তো ভেবেছিলাম এই গল্পটার মধ্যে শুধু একটা প্রেম নয়, একটা মেয়ের কঠোর আত্মত্যাগ, তার লড়াই, এগুলোকে তুলে ধরবো। আমার মনে হয় সেটা সমাজের পক্ষে কিছুটা শিক্ষামূলক হবে। কথাগুলো বেশ জোর দিয়ে বোঝাবার চেষ্টা করলাম আমি। রাখুন তো মশাই, এখনকার সহজ এইসব নীতি শিক্ষা গ্রহণ করে না। ফিল চাই মশাই, ফিল চাই। গল্পে হাড় হিম করা ক্রাইম চাই, আর শেষে একটা বিচ্ছেদ, যাতে গল্পের শেষ হওয়ার সাথে সাথে কেউ ভুলে না যায়। আর শুনুন, আপনি এই লাইনে নতুন, তাই পাঠকের মন বুঝতে পারছেন না। এসব গল্প চলবে না, এসব গল্প চলবে না। আপনার আমার দুজনেরই ক্ষতি। শুনুন, ফার্স্ট, গল্পের নাকে কান্না দেখানো যাবে না। পারলে দায়িত্বটাকে এমনভাবে দেখান যাতে লোক এড়িয়ে না যেতে পারে। সেকেন্ড, কোনোভাবেই নায়কের সাথে নায়কের মিল যেন না হয়। আর শেষে জনম দুঃখিনী মেয়েটার সাথে সমাজের কিছু একটা অন্যায়, ব্যাস। দেখবেন গল্পটা আপনার কী লেভেলে হিট হয়। সুন্দরবাবুর এই আইডিয়াটা আমার একেবারে মন্দ লাগলো না, তাই ওনার কথা মতো বেশ করে রং চড়িয়ে গল্পটা লিখে ফেললাম। আমি ভাবতে পারিনি আজকালকার পাঠক এত নৃশংসতাকে ভালোবাসে। তাই যতটা ভেবেছিলাম, আমার গল্পটা তার থেকেও অনেক বেশি জনপ্রিয়তা পেল। জরাজীর্ণ বাড়িটার সদর দরজা এখনো মজবুত আছে। সামনের কিছুটা আগাছা পেরিয়ে দরজাটার কড়া নাড়লাম। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন নাকি বাড়িতে? বেশ গলা উঁচিয়ে আমাকে ডাকাডাকি করতে হলো। কিছুক্ষণ ডাকার পর একটা ভুতুড়ে শব্দ করে বাড়ির দরজাটা খুলে গেল। আর বেরিয়ে এলো এক অদ্ভুত দর্শন বৃদ্ধ লোক। কি ব্যাপার আপনি? লোকটার বাজখাই গলা শুনে বেশ অবাক হলাম। এই শীর্ণ চেহারাতে এরকম গলার শব্দ একেবারেই বেমানান। আমি কিছুটা ইতস্তত করে বললাম, হ্যাঁ, আগে আমার নাম মানে। আপনার নাম শোনা বা জানার ইচ্ছে আমার নেই। এখানে কি দরকার সেটা বলো। সত্যি অদ্ভুত লোক মাইরি। এই ব্যবহারের জন্যই হয়তো এদিকটাতে কেউ ঘেঁষে না। আমি আসলে এদিকটায় ঘুরতে এসেছিলাম। আমার আসলে পুরনো ধরনের বাড়ি দেখতে বেশ ভালো লাগে। আসলে এই ধরনের বাড়িগুলো থেকে মাথায় নতুন নতুন প্লট ভাবতে পারি, তো ওই কারণেই আপনার বাড়িতে আসা। তা আপনি কিছু মনে করলেন না তো? লেখক মানে বানিয়ে বানিয়ে যত আজগুবি কথাগুলোকে তুলে ধরেন, তাই তো? বলে তিনি ভিতরে আসার ইঙ্গিত করলেন, আর আমার দিকে একটা পুরানো ধুলো ভর্তি চেয়ার টেনে দিয়ে বসতে বললেন। ভদ্রলোকের কথায় আমি কিছু মনে করতে চাইলেও মনে করতে পারলাম না। কারণ সত্যিই তো, একটা গল্প লেখার জন্য আমাদের কতই না কল্পনাকে আশ্রয় করতে হয়। আমি কিছুটা হেসে চেয়ারে বসতে বসতে বললাম, কিছুটা আপনি ঠিক বলেছেন বটে। দেখুন, একটু রং না মেশালে এখনকার দিনে লেখা চলবে কি করে? আপনারা আর কি বুঝবেন? এই রং মেশাতে গিয়ে আপনারা কি বড় ভুল করছেন। এইসব সৃষ্টি যখন ধ্বংস করা যাবে না, তখন বুঝবেন কত ধানে কত চাল। লোকটা বলে কি? মাথার ঠিক আছে তো? কী সব পাগলের মতো বলে বেড়াচ্ছে সৃষ্টি ধ্বংস, এসবের মানে কি? কীরকম গল্প লেখেন আপনি? হ্যাঁ, সব রকমেরই লেখার অভ্যেস আছে। প্রেমের গল্প, ক্রাইমের গল্প। সব রকম? অট্টহাসিতে ফেটে পড়েন বয়স্ক ভদ্রলোক। আপনি হাসছেন যে? এইবার আমি কিছুটা রাগের সুরেই বললাম কথাটা। আসবো না? বলি আপনার কত রকমের এক্সপিরিয়েন্স আছে এই ক্রাইমের গল্প লেখেন? এইবার ভীষণ বিরক্ত হলাম। বললাম, দেখুন মশাই, সমাজের বুকে তো ক্রাইম কম হচ্ছে না যে আমার অভিজ্ঞতা থাকবে না। আর গল্প লিখতে আমার অভিজ্ঞতার থেকেও ইমাজিনেশনটাই বেশি কাজে লাগে। আর সবচেয়ে বড় কথা, এটা তো একটা সামান্য গল্প। আশা করি এতে সমাজের বিশেষ কোনো ক্ষতি হবে না। হবে হবে,
সব যদি জেনেই যেতে তাহলে বোকার মতন এইসব লিখে সমাজের ক্ষতি করতে পারতে না। লোকটা কথাগুলো এমন বিজ্ঞের মতো বলল যেন আমার গল্প লেখা আর পরমাণু বোম ছোড়া দুটোই একই ব্যাপার। কি কথাগুলো বিশ্বাস হচ্ছে না, এই তো? জানি হবে না, মূর্খ সব। এসো আমার সাথে, দেখবে এসো কি সর্বনাশ করেছো তুমি। আমাকে মূর্খ বলাতে আমি যত না রেগে গেলাম, তার থেকেও বেশি ভয় পেলাম লোকটা আমাকে তার সাথে যেতে বলল বলে। কোথায় যাব আমি? আমার সাথে ভেতরের ঘরে এসো। তোমরা গল্প লিখতে গিয়ে যাদেরকে নির্দ্বিধায় মেরে ফেলো, কেটে ফেলো, তাদের ওপর হওয়া অত্যাচারগুলোকে সাজিয়ে গুজিয়ে এমনভাবে তুলে ধরো যাতে পাঠকরা সেই লেখা পড়ে আনন্দ পায়। আমি তাদেরকে আশ্রয় দিই। এইবার ভয়টা আমাকে পেয়ে বসলো। লোকটা কি পাগল নাকি, না কোনো বাজে মতলব আছে? মনে হয় এই বাড়িতে আসাই আমার উচিত হয়নি। আমার মনের কথা কিছুটা বুঝতে পেরেই লোকটা আশ্বস্ত গলায় বলল, তোমাকে কিন্তু এই বাড়িতে আমি ডেকে আনিনি, তুমি নিজের ইচ্ছে এসেছো। প্রথমে দেখে মনে হয়েছিল তুমি বাস্তববাদী, সত্যিটা গ্রহণ করার ক্ষমতা আছে তোমার, তাই আর 5 জনের মতন ভয় না পেয়ে চলে এসেছো এই বাড়িতে। যদি মনে হয় আমি পাগল, তাহলে তুমি যেতে পারো। মনে মনে ইচ্ছা করলো যে এই পাগলের কথা শোনার থেকে চলে যাওয়াই ভালো, কিন্তু পারলাম না। এতদিন ধরে বাড়িটার ওপর যে টান অনুভব করছিলাম, হঠাৎ সেটা যেন আরো বেড়ে গেল। তাই না চাইতেও বললাম, না তা কেন ভাববো, চলুন না দেখাই যাক কিভাবে আমি সমাজের ক্ষতি করছি। কি প্রমাণ আছে আপনার কাছে? পুরানো কাঠের সিঁড়ি পেরিয়ে আমরা উঠে গেলাম দোতলার ঘরে। বাম দিক থেকে 2টো ঘর পেরিয়ে 3 নম্বর ঘরের কাছে এসে লোকটা হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর বলল, এই ঘরে প্রবেশ করো, এখানেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটা বিকৃত হাসি দেখা গেল লোকটার মুখে। আপনি যাবেন না? আমার প্রশ্ন শুনে লোকটা বলল, প্রয়োজন হবে না, ওখানে যে আছে সে তোমার অনেক পরিচিতা, তাই তোমাদের মাঝখানে আমার যাওয়াটা ঠিক হবে না। এই বলে ধীর পায়ে সে সিঁড়ি দিয়ে নামতে থাকে। আমি আস্তে আস্তে ঘরে প্রবেশ করলাম। ঘরে একটুও সূর্যের আলো প্রবেশ করছে না, শুধু মাঝখানে একটা 0 পাওয়ারের লাইট জ্বলছে। প্রথমটাতে আমি কিছুই দেখতে পেলাম না, তারপর অন্ধকারে চোখটা সয়ে যেতে দেখতে পেলাম একটা যুবতী মেয়ে বৃদ্ধার পায়ের তলায় বসে পা টিপছে। লোক মুখে শুনেছিলাম এই পাগলাটে বুড়োটা ছাড়া নাকি এই বাড়িতে আর কেউ থাকে না। তাহলে এরা কারা? ওই পাগলাটে বুড়োটার আত্মীয় নাকি? আমার উপস্থিতি টের পেয়ে হঠাৎ মেয়েটা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, নীল, তুমি এসে গেছো? মেয়েটা এমনভাবে কথাটা বলল যেন আমি ওনার কতদিনের চেনা। আমার পুরো নাম নীলাঞ্জন ঘোষাল। আমাকে যে কেউ নীল বলে ডাকে না এমন নয়, কিন্তু তারা আমার অতি পরিচিত। কিন্তু এই মেয়েটি আমার নীল নামটা জানলো কি করে? এইবার আমি প্রশ্ন করলাম, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে ম্যাডাম? মেয়েটি যেন আমার প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ উপেক্ষা করে বলে উঠল, জানো, কাল রাত থেকে মায়ের শরীরটা খুব খারাপ। জানো, আমার কাজটাও আর নেই, কিভাবে কি করে চালাবো বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছিল না। কে এই মেয়েটা? আর সে হঠাৎ এত আপন করে আমার সাথে কথাগুলো বলছে কেন? ভাইটাকে বাঁচাতে পারলাম না। অনেক অনেক চেষ্টা করেছিলাম জানো, কিন্তু কিন্তু শয়তানগুলো
এইবার কেন জানি না একটু মায়া হলো, তাই মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছিল তোমার ভাইয়ের? কেন? তুমি জানো না নীল, সবই তো তোমার চোখের সামনে হয়েছিল। তুমি তুমি নিজের হাতে খুন করিয়েছো আমার ভাইয়ের। বলো বলো, তুমি জানো না নীল, জানো না? বলে কি মেয়েটা? এই বাড়িতে যারা থাকে তারা কি সবাই পাগল নাকি? বিরক্ত হয়ে বললাম, কি যাতা বলছো তুমি? মানছি আমার ঘাট হয়েছে, আমি এই বাড়িতে যেচে এসেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে জানায় তাই বলবে আর সেটাকে আমাকে সহ্য করতে হবে? আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে। চলে যাবে? নিশ্চয়ই চলে যাবে, কিন্তু তার আগে দেখে যাও তুমি কিভাবে একটা পরিবারকে তিলে তিলে শেষ করেছো। অধৈর্য হয়ে বললাম, দেখুন ম্যাডাম, আমি আপনাকে এই প্রথমবার দেখছি, আর আমার খেয়ে দিয়ে কাজ নেই যে আমি আপনার পরিবারকে শেষ করতে যাব। এইবার মেয়েটি তার মুখটা তুলল, ঝাপসা আলোতেও তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। সত্যি খুব চেনা চেনা লাগছে মুখটা। পরিণত সুঠাম শরীর, মাঝারি রং আর সুন্দর চোখ মুখ যেন কিছুটা অযত্নের শিকার হয়েছে। এত তাড়াতাড়ি ভুলে গেলে নীল? তুমি আমার থেকে আমার প্রেমিককে কেড়ে নিলে, আমার ভাইকে হত্যা করালে, আর আমাকে আমাকে তুলে দিল ওই নরকের পিশাচগুলোর হাতে। কেন করলে এরকম নীল? বলো বলো, কেন করলে? জানো জানো ওরা আমার উপর কত অত্যাচার করেছে। আমাকে আমাকে আমার উপর যে মেয়েটা এতগুলো মিথ্যে বদনাম চাপালো, তার জন্য আমি চেষ্টা করেও রাগ দেখাতে পারলাম না, বরং কিছুটা সহানুভূতি দেখিয়ে বললাম, দেখো দেখো, বুঝতে পারছি তোমার সাথে যা ঘটেছে তা সম্পূর্ণ অন্যায়, কিন্তু বিশ্বাস করো তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি যাকে ভাবছো আমি সে নই। মেয়েটা আমার কথা শেষ করতে দিল না, সে চেঁচিয়ে উঠে বলল, আর কত মিথ্যে বলবে তুমি? তোমার মিথ্যের জন্য আজ আমি এখানে। তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? বেশ, এসো আমার সাথে। আমার আর কিছু বলার ক্ষমতা নেই। সম্মোহিতের মতো মেয়েটার পিছন পিছন যেতে লাগলাম। মেয়েটা নিজের ঘর থেকে বেরিয়ে পাশের একটা ঘরে প্রবেশ করল। এই ঘরের আলোটা তুলনামূলকভাবে একটু বেশি। সে গিয়ে দাঁড়ালো একটা সরু ছোট খাটের ওপর। সাদা কাপড় দিয়ে কি যেন একটা চাপা দেয়া, দেখে মনে হচ্ছে কোনো মানুষের মৃতদেহ। আমি ভীতু কোনো কালেও না, তবু এই সময় যেন আমার হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো। দেখো, তোমার কর্মের ফল তুমি নিজের চোখে দেখো। ফিসফিস করে কানের কাছে মুখ এনে মেয়েটা বলল। আমি না চাইতেও এগিয়ে গেলাম ওই চাদর ঢাকা দেহটার দিকে। এক হাতে করে মুখের সাদা কাপড়টা সরিয়ে ফেলতেই আতঙ্কে ভয়ে ছিটকে পড়ে গেলাম মাটিতে। এই যে সেই প্রকাশক সুন্দরবাবু, যার যুক্তিতে আমি আমার শেষ গল্পটা লিখেছি, আমার লেখক হবার পিছনে যার ভূমিকা অসামান্য, কিন্তু তার এই অবস্থা হলো কি করে? সমস্ত শরীর মুখ পচে গলে গেছে, যেন ভয়ঙ্কর কোনো অভিশাপ এসে গিলে খেয়ে গেছে সুন্দরবাবুর শরীর ও আত্মাটাকে। আমার গলা শুকিয়ে গেছে, দৌড়ে পালিয়ে যে আসবো সেই ক্ষমতাটাও আমার নেই। এইবার আমি হাঁটু মুড়ে পড়ে গেলাম। মেয়েটি এবার আস্তে আস্তে এসে আমার সামনে বসলো, আর এতক্ষণ পর আমি মেয়েটার মুখটা যেন স্পষ্ট দেখতে পেলাম। এটা কার মুখ? এত চেনা! এ তো সেই মেয়ে যার মুখ কল্পনা করে আমার কলম থেকে বেরিয়ে এসেছিল হাড় হিম করা ক্রাইম স্টোরি, রমা। কি ভাবছ নীল? তোমার কল্পনা তোমার সামনে এলো কিভাবে? কারণ তোমাদের চোখে এটা একটা সাধারণ বাড়ি, কিন্তু আসলে তা নয়। এটা হলো
সেই জগৎ যেখানে কোনো জীবিত মানুষের অস্তিত্ব নেই, শুধু কল্পনা আছে, শুধু কল্পনা। ভয়ে বিস্ময়ে আমি হতবাক। এও কি কখনো সম্ভব নাকি? আজ আমারই কল্পনা আমারই সামনে দাঁড়িয়ে আমাকে একের পর এক তিরস্কার করছে। শুধু তাই নয়, সুন্দরবাবু তিনিই বা কবে মারা গেলেন? কই, আমি তো কোনো খবর পাইনি। আর তার মৃতদেহই বা এখানে এলো কি করে? আচ্ছা নীল, তুমি তোমার গল্পে আমাকে এতটা গরিব না দেখালেও তো পারতে। আর আমার ওই এক ফোঁটা ছোট ভাই, সে কি দোষ করেছিল বলো? তাকে তুমি বিকলাঙ্গ করে গড়ে তুললে। সে কি দোষ করেছিল তোমার কাছে, যাকে তুমি একটা স্বাভাবিক জীবনও দিতে পারলে না? না, আমি তো সামান্য গল্প লিখেছি মাত্র। আমি ভাবতে পারিনি সেটা সেটা এইভাবে। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও, কাঁপা কাঁপা গলায় বললাম আমি। ভাবতে পারোনি, তাই না? তোমার বিকৃত মন শুধু নিষ্ঠুরতার কথাই ভাবতে পারে, তাই না নীল? সেই জন্যই ওই লম্পটগুলো সে রাতে আমার সাথে এইভাবে অত্যাচার করতে পারলো। আর তারপর আমার চোখের সামনে আমার ছোট ভাইটাকে হত্যা করলো। আমি সেদিন কিচ্ছু করতে পারিনি। শেষে তুমি আমাকেও ছাড়লে না, আত্মহত্যার পথ বাঁচতে বাধ্য করলে আমাকে। এতক্ষণ রমার কথা শুনতে শুনতে কেমন বিভোর হয়ে গেছিলাম। এবার চোখটা গিয়ে পড়ল সুন্দরবাবুর মৃতদেহের ওপর। আমার মনের কথা টের পেয়ে রমা বলল, কি ভাবছ নীল? তোমার প্রকাশক বন্ধু কিভাবে মরল, তাই না? হ্যাঁ, আমি মেরেছি। আমি তোমার প্রকাশক বন্ধুকে মেরেছি। ওর মদতেই তো তুমি আমাকে মারলে, তাই না? আমি ওকে শেষ করে দিয়েছি। হ্যাঁ, আমি ওকে শেষ করে দিয়েছি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। উঠে দাঁড়িয়ে যে দৌড়ে পালাবো সে চেষ্টা করেও পারলাম না। রমা তার ওই রুগ্ন হাতটা দিয়ে আমার হাতটা এমনভাবে চেপে ধরলো যেটা আমি কোনোভাবেই ছাড়াতে পারলাম না। আমাকে ছেড়ে দাও তুমি, আমাকে তুমি ছেড়ে দাও, আর কখনো হবে না। আমি কথা দিচ্ছি, আমাকে মেরো না তুমি। আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে এবারের মতো প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও আমাকে। এবার রমা উন্মাদের মতন হাসতে লাগলো আর বলল, এটা তুমি কেমন কথা বললে নীল? মৃত মানুষকে কি আবার নতুন করে মারা যায় নাকি? তোমাকে তো আমি অনেক আগেই। কাঁপা গলায় জিজ্ঞেস করতে গেলাম, কিন্তু প্রশ্নটা শেষ করতে পারলাম না। ঘরের অপর প্রান্তে দেখলাম আর একটা খাট, আর সেই খাটে আর একজন মানুষকে একইভাবে সাদা চাদর মুড়ি দিয়ে রাখা। কোনো মতে টলতে টলতে এগিয়ে গেলাম খাটটার পাশে। তারপর সাদা চাদরটা সরাতেই আমি ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। আমার সামনে যে লোকটির মৃতদেহ শোয়ানো আছে সেটা আর কেউ না, স্বয়ং আমি নিজে। বিখ্যাত লেখক নীলাঞ্জন ঘোষাল। আর কিছু ভাবতে পারলাম না। আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। হসপিটালে চোখ খুলে দেখি আমার সামনে ম্যানেজার আর সুন্দরবাবু। ওনাদের মুখ থেকেই শোনা আমি নাকি ওই বাড়িটার সামনে অচেতন অবস্থায় পড়েছিলাম। স্থানীয় লোক দেখতে পেয়ে আমাকে তুলে এনেছে। আরে মশাই, এই ঘুরতে এসে যদি লেখালেখি নিয়ে এত ভাবেন তাহলে তেমন হবেই, তাই না? হসপিটালের বেডের পাশে বসে একগাল হেসে বললেন সুন্দরবাবু। আমার অবস্থার কথা শুনে সুদূর কলকাতা থেকে ছুটে এসছেন ভদ্রলোক। আমার সুস্থ হতে খুব বেশি দিন সময় লাগেনি, কিন্তু সেদিনের কথা আমি কাউকে বলতে পারিনি, কারণ আমি জানি কেউ বিশ্বাস করবে না। কিন্তু এ কথা আমি স্পষ্ট বুঝতে পারি, সেদিন আমি যা দেখেছি, যা শুনেছি, তার এক বর্ণ কল্পনা বা মিথ্যা নয়। কারণ
গল্পে বর্ণিত রমার হাতের ওই আংটিটা, যেটা তার প্রেমিক তাকে দিয়েছিল, সেটা আমি খুঁজে পাই আমার পকেটে। একটা রূপোর ছোট্ট আংটি, যার ওপরের গোলাকার পাতটাতে ইংরাজিতে খোদাই করে লেখা ROMA, ঠিক যেমন বর্ণনা ছিল আমার গল্পে। আপনারা ভাবছেন, তাহলে সুন্দরবাবু আর আমি এখনো বেঁচে আছি কি করে? কারণ আমাদের মৃতদেহ তো ওই বাড়িতে ছিল। এর উত্তর আমি পেয়ে গেছি। আমি ঠিক যেইভাবে রমাকে হত্যা করেছিলাম, আমার কল্পনার জাল বুনে, আমার সেই কল্পনার চরিত্রটিও সেই একইভাবে আমাকে আর সুন্দরবাবুকে হত্যা করেছিল। হত্যা করেছিল তার কল্পনার জাল বুনে। বিশ্বাস হলো না? বিশ্বাস না হলে আপনারাও একবার গিয়ে দেখতে পারেন ওই বাড়িতে। সেটা এমন একটা জগৎ যেখানে গেলে হয়তো আপনিও দেখতে পেতে পারেন সুন্দরবাবু আর আমার মৃতদেহ, কিংবা আপনার সৃষ্টি কোনো কাল্পনিক চরিত্রকে শুধুমাত্র খ্যাতির লোভে, যাকে আপনি তিলে তিলে কষ্ট দিয়েছেন আপনার শেষ লেখনীতে। শেষ হলো আমাদের আজকের গল্প ওরা। আজকের গল্প পাঠে সায়ন সুন্দরবাবু ও অদ্ভুত বয়স্ক ব্যক্তির চরিত্রে রামকৃষ্ণ সাঁতরা ও রমার চরিত্রে সুদত্তা ঘোষাল। গল্পটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানান, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরছি আমাদের নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।